নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, জামিন পেলেন অনুব্রত মণ্ডল। রাউস অ্যাভিনিউ কোর্টে জামিন পেলেন অনুব্রত। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। 2022 সালের 11ই আগস্ট সিবিআই গ্রেফতার করে অনুব্রতকে। মেয়ে সুকন্যার পর এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় তাকে গ্রেফতার করেছিল সিবিআই এর পর ইডির মামলাতেও জামিন অনুব্রতর। পুজোর আগেই বীরভূমে ফিরছেন কেষ্টমণ্ডলে। প্রশ্ন উঠছে, 2 বছর 9 দিন পর জামিন পেলেন তিনি। বীরভূমের জেলা তৃণমূল সভাপতির পদ এখনো ফাঁকা রয়েছে। জেলা তৃণমূল সভাপতির পদেই কি প্রত্যাবর্তন, এই প্রশ্ন উঠছে। এই মুহূর্তে আমাদের সহকর্মী আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী দিল্লি থেকে জ্যোতির্ময়, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুজয়। প্রথমে জ্যোতির্ময়ের কাছে যাবো। জ্যোতির্ময়, 10 লক্ষ টাকার বন্ডে এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি তিনি জামিন পেয়েছেন, কিন্তু কোন কোন বিষয়গুলো, কোন কোন শর্তগুলো এক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, এই বিষয়টা আমি প্রথমে জানতে চাইবো। দেখো, অনুব্রত মণ্ডল তিনি প্রায় 18 মাস তিনি তিহার জেলে রয়েছেন। তার কারণ তাকে 2023-এর মার্চ মাসে তাকে নিয়ে আসা হয়েছিল। আর এই দীর্ঘ সময় তিহার জেলে থাকা, এই বিষয়টিকেই মূলত যুক্তি হিসেবে তার আইনজীবীরা বারবার ধরে রাউস এভিনিউ কোর্টে বিচারের সময়, শুনানির সময় তারা তুলে ধরেছেন। তারা যে কথা বলছেন যে মূল কেসের ট্রায়াল অর্থাৎ এই বিচার পদ্ধতি কবে শেষ হবে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু তাকে দীর্ঘ সময় তাকে জেলে রাখা হচ্ছে এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। অপর দিক থেকে ইডির আইনজীবীর যুক্তি ছিল যে অনুব্রত মণ্ডল অত্যন্ত প্রভাবশালী একজন রাজনৈতিক নেতা। তিনি যদি জামিন পান তাহলে তিনি তথ্য প্রমাণ লোপাট করতে পারেন, তিনি প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করতে পারেন। কিন্তু যাবতীয় শুনানির পর বিচারক জ্যোতি ক্লিয়ার তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন 10 লক্ষ টাকার বন্ডে আজ জামিন দেওয়া হচ্ছে অনুব্রত মণ্ডলকে ইডির মামলায়। তিনি কোনো রকম তথ্য প্রমাণ লোপাট করতে পারবেন না, তিনি কোনো প্রত্যক্ষদর্শীকে প্রভাবিত করতে পারবেন না। পশ্চিমবঙ্গে কোন ঠিকানায় তিনি থাকছেন তা তদন্তকারী অফিসারকে জানাতে হবে, কোন মোবাইল নাম্বার তিনি ব্যবহার করছেন তা তদন্তকারী অফিসারকে জানাতে হবে, এবং ঠিকানা এবং মোবাইল নাম্বার যদি তিনি পরিবর্তন করেন তাও আগাম নোটিশ দিয়ে তদন্তকারী অফিসারকে জানাতে হবে, এবং তার পাসপোর্ট জমা রাখতে হবে। অর্থাৎ বেলের ক্ষেত্রে যা যা প্রক্রিয়া এক্ষেত্রে থাকে, শর্তাবলী, প্রত্যেকটা শর্ত এক্ষেত্রে থাকছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এরপর ইডি কি করবে। অবশ্যই যাবতীয় রাস্তা প্রস্তুত রয়েছে, তারা গিয়ে দিল্লি হাইকোর্টে এই জামিনকে তারা চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে জামিন দু রকমের হয়, একটা ডিফল্ট বেল, একটা রেগুলার বেল। ডিফল্ট বেল কি? ডিফল্ট বেল হচ্ছে যখন কাউকে 90 দিন পর্যন্ত আটকে রাখা হচ্ছে, তার পরবর্তী ক্ষেত্রে সে ডিফল্ট বেল পেতে পারে। এক্ষেত্রে কিন্তু ডিফল্ট বেলের যে আবেদন সেটা এখনো পর্যন্ত দিল্লি হাইকোর্টে পেন্ডিং রয়েছে। তিনি রেগুলার বেলের অ্যাপিল করেছিলেন, এবং যখন কেউ রেগুলার বেলে জামিন পেয়ে যায় কোর্ট থেকে তখন কিন্তু সেটা চ্যালেঞ্জ করে আটকানো বেশ কিছুটা দীর্ঘায়িত একটা প্রসেস। ফলত সেক্ষেত্রে জেল মুক্তির সম্ভাবনা প্রবল, এবং অনুব্রত মণ্ডল খুব দ্রুত তিহার জেলের বাইরে আসতে চলেছেন, এমনটাই কিন্তু আইনজীবীরা দাবি করছেন। তবে আজ তিনি কোনোভাবেই বেরোচ্ছেন না, কারণ আজ বিচারক তিনি রায় শোনালেও রায়ের কপি তিনি আগামীকাল দেবেন। ফলত রায়ের কপি হাতে আসার পরেই তা তিহার জেলে নিয়ে যাওয়া হবে এবং তারপরেই জেল মুক্তি হবে। ফলত কিছুটা সময় ইডি পেয়ে যাচ্ছে, তারা পরবর্তী ক্ষেত্রে কি পদক্ষেপ করে আমাদের নজর কিন্তু সেদিকেও থাকবে। একেবারে অনেক। জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। আমার সঙ্গে এই মুহূর্তে আমরা কিছু বক্তব্য আপনাদের শোনাবো। প্রথমেই শোনাবো কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি অনুব্রতর এই জামিন পাওয়ার বিষয় নিয়ে কি প্রতিক্রিয়া দিয়েছে শুনুন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বীরভূম দখল করার জন্য, তৃণমূলকে মেলাইন করার জন্য, এই ধরনের নানা বিষয় ছিল। সেখানে অনুব্রত মণ্ডলকে একটা প্রতিহিংসা পরায়ণভাবে সিবিআই গ্রেপ্তার করেছিল, তার কন্যাকে পর্যন্ত নিয়ে গিয়ে তিহারে রাখা হয়েছিল। পশ্চিমবঙ্গেও রাখা হয়নি, তিহারে রাখা হয়েছিল। তো ফলে আজকে যখন তাদের আইনজীবীরা, অনুব্রত মণ্ডলের আইনজীবীরা জামিনের আবেদন করেছেন, আদালতের কাছে জামিনের সেটা মান্যতা পেয়েছে। আদালতের কাছে জামিনের আবেদন মান্যতা পেয়েছে। ফলে আজকে যারা ডাক্তারদের উপর হামলার চক্রান্ত করেছিল, সেই অভিযোগে ধরা পড়া নেতা অন্য দলের সিপিএমের, তাকে জামিনের পর যদি আবির মাখিয়ে বিজয় উল্লাস করা হয়, তা আশা করি অনুব্রত মণ্ডল বেরোলেও সিপিএম বিজেপির এরকম ইতিবাচক প্রতিক্রিয়া থাকবে।
আপনাদের শোনালাম কুণাল ঘোষ কি বলছেন। এই মুহূর্তে আমার সহকর্মী সুজয় রয়েছেন আমার সঙ্গে। সুজয়, বেশ কয়েকটা বিষয় ক্ষেত্রে সামনে চলে আসছে। এক, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঠিক কিভাবে গোটা বিষয়টাকে তারা যেরকম কিছুক্ষণ আগে কুণাল ঘোষ বলছিলেন সিপিএম বিজেপির কথা উল্লেখ করে তিনি বলছিলেন সেলিব্রেশনের বিষয় এক, আর দুই, অনুব্রতকে বীরের সম্মানে ফিরিয়ে আনার কথা এই কথা শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর কণ্ঠে। অনুব্রত মণ্ডলের জেল মুক্তির পর বেশ কতগুলো বিষয় সামনে আসছে। তৃণমূলের সভাপতির পদ কিন্তু বীরভূম জেলায় এখনো ফাঁকা রয়েছে, সেদিকটা নজর রাখতে হবে। দ্বিতীয়ত, তিনি কোথায় থাকবেন, ফলে প্রত্যাবর্তন কি, কিভাবে, যাবতীয় বিষয়গুলোর কি কি ইঙ্গিত বা তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা তাদের কি প্রতিক্রিয়া? দেখো সুখবিজিৎ, আমি তোমাকে এই ঘটনার প্রেক্ষিতে একটু অন্যান্য মামলার বিষয়গুলি স্মরণ করে দিতে চাইবো, যেটা অনেকটা উদ্বেগের। একের পর এক গুরুত্বপূর্ণ মামলা যেগুলি রয়েছে, সেটা তুমি কয়লা পাচার বলো, শিক্ষক নিয়োগ দুর্নীতি বলো বা এই গরু পাচার বলো, প্রত্যেকটা মামলায় কিন্তু মূল অভিযুক্ত বা অন্যতম মূল অভিযুক্তদের জামিনের অন্যতম কারণ হয়ে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো বিচার প্রক্রিয়া শুরু না হওয়া। তুমি জানো মানিক ভট্টাচার্য জামিন পেয়েছেন, আদালতে একই যুক্তি সামনে এসেছিল যে বিচার প্রক্রিয়া শুরু হয়নি। এর আগে অনুব্রত মণ্ডলের কন্যা, তার জামিন, সেটাও কিন্তু বিচার প্রক্রিয়া শুরু না হওয়া। একই সঙ্গে তোমার কয়লা পাচার মামলা, সেখানেও বিচার প্রক্রিয়া শুরু হয়নি। এবং এই মামলাটি অর্থাৎ গরু পাচার মামলায় আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় এজেন্সিদের একটা যথেষ্ট তৎপরতা ছিল, অনুব্রত মণ্ডলকে তারা তিহারে নিয়ে যেতে যে তৎপরতা দেখিয়েছেন। একই সঙ্গে মামলা যাতে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু হয়, দ্রুত যাতে শুনানিগুলি শুরু হতে পারে, সেজন্য আসানসোল আদালত থেকে সিবিআর মামলাটিকেও আমরা দেখেছি যে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তারপরেও বিচার প্রক্রিয়া শুরু করা যায়নি। অন্যতম মূল অভিযুক্ত গরু পাচার মামলা যে এনামুল হক, সেও কিন্তু একটা আদালত জামিনে মুক্ত রয়েছে। ফলে সব মিলিয়ে মূল অভিযুক্তরা যদি জামিন পেয়ে থাকে এবং বিচার প্রক্রিয়া শুরু না হয়, তাহলে এটা উদ্বেগের। এর কিছুদিন আগে রেশন দুর্নীতি মামলাতেও আমরা দেখলাম প্রধান অভিযুক্ত বাকিবুর রহমান, তারও জামিন পেয়ে গিয়ে সেও জামিন পেয়ে গেছে। এই কার্যত একই কারণে বিচার প্রক্রিয়া শুরু হওয়াতে বিলম্ব। এই মামলাতে আবার জ্যোতিপ্রিয় মল্লিকও গ্রেফতার হয়ে রয়েছেন। ফলে একের পর এক অভিযুক্তরা জামিন পেয়ে গেলে বিচার প্রক্রিয়া শুরু হবে কবে? যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যে সমস্ত মানুষ যারা এই হয়তো শিক্ষক নিয়ে দুর্নীতির ক্ষেত্রে যারা টাকা দিয়েছিলেন চাকরি পাওয়ার জন্য, বা যারা প্রকৃত চাকরি পাওয়ার যোগ্য তারা টাকা পাননি, তারা বিচার পাবে কবে? এটা একটা প্রশ্ন। ফলে রাজ্যের মানুষ বা বিভিন্ন মহলে এই প্রশ্নটাও উঠতে শুরু করেছে যে সাধারণ মানুষ তাহলে বিচারটা কবে পাবে? এইভাবে যদি দীর্ঘসূত্রিতা দেখা যায় বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে, তাহলে তো একের পর এক সব অভিযুক্ত বেরিয়ে গেলে তাদেরকে হেফাজতে রেখে বিচার প্রক্রিয়া যদি শুরুই না করা যায়, তাহলে সেই মামলারই বা যোগ্যতা কী থাকে, মামলার গ্রহণযোগ্যতায় বা কী থাকে? যেভাবে তেরেপুরে সিবিআইডি আমরা দেখেছি যে তারা গ্রেফতার করছে, তারা তল্লাশি চালাচ্ছে, তাহলে কেন বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না? কেন অভিযুক্তদেরকে জেলে আটকে রেখে বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না? আর যদি জেলে আটকে রেখে বিচার প্রক্রিয়া শুরু না করা যায়, তাহলে কিন্তু সেই মামলায় সেই অভিযুক্তদের শাস্তি দানের ব্যবস্থাটাও যথেষ্ট বিলম্বিত হয়ে যেতে পারে বা লঘু হয়ে যেতে পারে। একদমই সেই প্রশ্নগুলো উঠছে। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা, তিনি কি বলছেন আপনাদের শোনাবো। পাশাপাশি শোনাবো সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম, তিনি কি বলছেন। প্রথম থেকে বলেছি, যাহা বাহান্য তাহাতে স্বর্ণবলত বান্যপবাদে, যাহা নগণ্য তাই সম্পন্ন। এখন দেখতে হবে এরকম অনেকেই আছে জেল থেকে ঘুরে এসে পুরোদের মতো বিজেপি হবে না তৃণমূলে থাকবে, কোন ঝাঁকড়া ধরাবে। তো এই যে মামলায় উনি গ্রেপ্তার হয়েছিলেন, সেই মামলায় ইতিমধ্যেই চার্জশিট জমা পড়েছে, সিবিআইর মামলা আছে, ইডির মামলা আছে, এবং সেই মামলার ট্রায়াল শুরু হবে। এতদিন পর, প্রায় 2 বছর হতে চললো, তারপরে লোয়ার কোর্টে জামিন হতে পারে। বিচার প্রক্রিয়ার মধ্যে এরপর তদন্তকারী সংস্থা তাদের মতো সিদ্ধান্ত নেবে। কিন্তু অতীতের মামলাগুলি যদি দেখেন, কেজরিওয়াল হোক, মনীষ সিসোদিয়া হোক, কবিতা হোক, কবিতা চন্দ্রশেখর রাওয়ের মেয়ে, যারা প্রত্যেকের শেষ পর্যন্ত জামিন হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। তার ফলে নিম্ন আদালতের রায় থেকে আমার মনে হয় একটু অপেক্ষা করা উচিত। তদন্তকারী সংস্থাগুলি তারা সিদ্ধান্ত নেবেন।